নাইট্রোজেনে যে সমস্ত হাইড্রাইড, নাইট্রোজেনে হাইড্রাইড বলতে কি অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়ার করতে হবে কি, এদের হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশনসগুলো বা প্রিপারেশন যেগুলো আছে সেইগুলো। আমি মেনলি করবো কি না, এই রিয়াকশনসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অ্যামোনিয়ার এক নম্বর রিয়াকশনস হচ্ছে যে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের রিয়াকশন করবো। এক নম্বর হচ্ছে কি অতিরিক্ত অ্যামোনিয়া তার সঙ্গে ক্লোরিন, আবার হচ্ছে গিয়ে অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়া। ধরো এইরকম আমি একটা কম্পাউন্ড দিচ্ছি NH3 প্লাস Cl2, তাহলে 8 NH3 প্লাস 3 Cl2 N2 প্লাস 6 NH4Cl। তার মানে এখানে হচ্ছে অ্যামোনিয়াটা অতিরিক্ত আছে, তাহলে আমার রিয়াকশন বলছে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনেমিকে কি তৈরি হয়। আর যদি উল্টোটা বলি, অতিরিক্ত মানে অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিন, তাহলে সেক্ষেত্রে কি হবে, NH3 প্লাস 3Cl2 তৈরি হবে বিস্ফোরক তরল হলুদ বর্ণে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড প্লাস হচ্ছে গিয়ে 3HCl। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড বিস্ফোরক তরল, বিস্ফোরক তরল নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, তার সঙ্গে তৈরি হবে HCl। তাহলে আমরা এই রিঅ্যাকশনসটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর এছাড়াও দেখো বলছে অ্যামোনিয়ার ব্যবহার লেখো কোথায়, না কোয়ালিটেটিভ অ্যানালিসিসে অ্যামোনিয়ার ব্যবহার। মানে হচ্ছে কি না, অজৈব লবণের শনাক্তকরণে অ্যামোনিয়ার ব্যবহার হয় সরাসরি এইটা বলবে, কিংবা আমি বলবো যে কপার সালফেট দ্রবণে ধীরে ধীরে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে ধরো CuSO4 প্লাস NH4OH, মানে আমি যেটা করতে চাইছি যে এটাকে 2 in 1, অর্থাৎ যে কোয়ালিটেটিভ টেস্ট, অর্থাৎ ধাতব মূলকের শনাক্তকরণে অ্যামোনিয়ার ব্যবহার, বা হচ্ছে ডাইরেক্টলি যদি বলে দিই যে কপার সালফেটে ধীরে ধীরে অ্যামোনিয়া যোগ করলে কি হবে না, প্রথমে তৈরি হয় বেসিক কপার সালফেট, এটা হচ্ছে নীলাভ সাদা অদক্ষেপ, নীলাভ সাদা অদক্ষেপ, এটা হচ্ছে নীলাভ সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ, নীলাভ সাদা অদক্ষেপ, তার সঙ্গে তৈরি হবে কি না অ্যামোনিয়াম সালফেট। এইটা যেটা তৈরি হলো, এবার এর সঙ্গে কি করছো না, যদি অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তাহলে কি হবে, তাহলে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কি হবে, প্রুশিয়ান ব্লু, গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হবে। তাহলে সেই রিঅ্যাকশনে কেমন, তৈরি হবে কিউপ্রামিন সালফেট। এটা হচ্ছে গাঢ় নীল বর্ণের কিউপ্রামিন সালফেট, বা এটাকে যদি আমি আইপ্যাক নোমেনক্লেচার করি তাহলে নাম দাঁড়াবে টেট্রামিন কপার 2 সালফেট, টেট্রামিন কপার 2 সালফেট, সালফেট। এটা হচ্ছে প্রুশিয়ান ব্লু। এই কালার থেকে আমরা এখানে কাকে চিনতে পারবো না, কপার আয়নকে আমি চিনতে পারবো। তাহলে এটা একটা তোমার ব্যবহারও বলা যেতে পারে যে ক্যাটায়নকে বা মানে চেনার জন্য, মেটাল আয়নকে চেনার জন্য। এরপরে দেখো বলছেন অ্যামোনিয়া বিজারক, এটা তো দেখাতে হবে, বা 2 in 1 করো, যে প্রমাণ করে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে। তাহলে আমরা একটা রিঅ্যাকশন ইউজ করবো, ধরো তপ্ত কিউপ্রিক অক্সাইড, এটা কালো কিউপ্রিক অক্সাইড, তার মধ্যে অ্যামোনিয়া গ্যাস পাঠাবো তপ্ত অবস্থায়, হিট প্রায় 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পাঠাবো। তাহলে Cu3Cu প্লাস N2 প্লাস হচ্ছে গিয়ে 3H2। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো, এখানে +2 থেকে এখানে 0, এখানে -3 থেকে 0। তাহলে অ্যামোনিয়ার কি ঘটেছে, অ্যামোনিয়ার জারণ ঘটেছে, যা জারণ হচ্ছে সে বিজারক। তাহলে এই একটা রিঅ্যাকশন দিয়ে আমি দুটোকে ব্যাখ্যা করতে পারলাম যে হাই নাইট্রোজেনও আছে, তার সঙ্গে হচ্ছে গিয়ে অ্যামোনিয়া বিজারক। তারপর ধরো একটা প্রশ্ন আসে যে গলিত সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে কি ঘটে, বা কোশ্চেনটা হচ্ছে হাউ উইল ইউ প্রুভ অ্যামোনিয়া কন্টেন্স হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে গলিত সোডিয়াম, তাহলে Na প্লাস NH3 দিয়ে হিট যদি দেওয়া হয় তাহলে কি তৈরি করবে,
সোডামাইড 2NaNH2 প্লাস কি হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে মানে সোডিয়ামের সঙ্গে গলিত সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশন করলে কি হবে, সোডামাইড তৈরি হবে আর কি হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এখান থেকে প্রমাণ করা গেল কি না হচ্ছে কি অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন বর্তমান, এটাও বলা যেতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে অ্যামোনিয়ার ব্যবহার। অ্যামোনিয়ার ব্যবহারটা কি না ব্যবহার বলছি এর ব্যবহারটা কি না ব্যবহার হচ্ছে গিয়ে ইউরিয়া তৈরি করতে গিয়ে কিরকম, ধরো উচ্চ চাপ এবং তাপমাত্রা অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড, ধরো 210 থেকে 220 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাটমসফিয়ারিক প্রেসার আর হচ্ছে গিয়ে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি হিট করি প্রথমে তৈরি করবে অ্যামোনিয়াম কার্বামেট NH2COO NH4। অ্যামোনিয়াম কার্বামেট এটা সঙ্গে সঙ্গে কি করবে না মাইনাস জল বার করে তৈরি করবে রাসায়নিক সার ইউরিয়া, রাইট? এটা অ্যামোনিয়ার ব্যবহার। এরপরে বলছে অ্যামোনিয়ার তোমার হচ্ছে গিয়ে শনাক্তকরণ। অ্যামোনিয়াকে শনাক্তকরণের জন্য আমরা যে রিঅ্যাকশনটা ইউজ করি বা যে বিকারকটা ইউজ করি সেটাকে বলা যায় নেসলার বিকারক। সেই নেসলার বিকারকটা কি দেখো, নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডের ক্ষারীয় দ্রবণ, ধরো K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ মানে KOH আছে, এই মিক্সচারটাকে বলা হচ্ছে তোমার নেসলার রিএজেন্ট। এটা বলে যে নেসলার বিকারক বা নেসলার রিএজেন্ট। তা এই নেসলার রিএজেন্টে যদি অ্যামোনিয়া যদি এর মধ্যে পাঠায় তাহলে বাদামি বর্ণের ওরা একটা দ্রবণ তৈরি করে, যে দ্রবণটা তৈরি করে তাকে বলা হচ্ছে মিলনস বেশ। তাহলে সেই বাদামি বর্ণ থেকে আমরা কনফার্ম করতে পারি যে এটা হচ্ছে অ্যামোনিয়া। কিরকম, ধরো এর সঙ্গে যদি আমি রিঅ্যাকশন করি কি না NH3 রিঅ্যাকশন করি, রিঅ্যাকশন করলে তৈরি হয় IHgOHgNH2 that is Milon's base plus 7Ki এখানে 3KOH দাও plus 2H2, এটা হলো মিলনস বেস। এটা বর্ণ কি বাদামি, তাহলে এই বাদামি বর্ণ থেকে আমরা কনফার্ম করতে পারি যে এর মধ্যে কি মানে এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আমি পাঠালাম এর মধ্যে। এবার আমি যদি বলি নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড কে কে, নাইট্রোজেনের অক্সাইড হতে পারে N2O যার নাম হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, NO2 ডাইনাইট্রোজেন মানে অ্যাকচুয়ালি নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। তারপর হচ্ছে গিয়ে এইসবগুলো রয়েছে। তারপরে N2O4 ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড, N2O3 নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড বা নাইট্রোজেন পেন্টাক্সাইড। এগুলো হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এবার আমি একে একে আলোচনা করছি। N2 কে বলা যায় লাফিং গ্যাস, কারণ হামফ্রে তৈরি করেছিলেন কি করে না অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করে N2O তৈরি করেছিলেন। সেটা প্রথমে যখন ধীরে ধীরে নাকে গিয়েছিল সেখানে একটা হাসির উদ্রেক করেছিল, তারপরে যখন আরো বেশি গিয়েছিল সেটা কি তৈরি করে সেটা হচ্ছে সেন্সলেস করে দেয়, আরো বেশি গেলে কি হবে মানুষ মরে যায়। তাহলে যেহেতু হালকা হাসি উদ্রেক করে যার জন্য এটাকে বলা হচ্ছে লাফিং গ্যাস। তাহলে আমরা অ্যামোনিয়াম নাইট্রেটকে হিট করছি যেটা হচ্ছে NH4NO3। রিসেন্ট যে ঘটনা ঘটেছে বেইরুটে, সেখানে হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের এক্সপ্লোশনে ভীষণ ক্ষতি হয়েছিল। তাহলে হয়েছিল N2O plus 2H2। এখন এই বিক্রিয়াটা একটা প্রশ্ন আসে, সরাসরি একে আমরা হিট করি না কেন? কারণ এই বিক্রিয়াটা এত দ্রুত হয় যে এত বেশি পরিমাণে N2O তৈরি হয় যে মানে ব্লাস্টিং করতে পারে। আর একটা ব্যাপার, এই N2O মানে বিস্ফোরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিক্রিয়াটা কি করি না আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম নাইট্রেট মিশিয়ে উত্তপ্ত করি। তাহলে প্রথমেই একটা ধাপে কি তৈরি করে অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি করে, তারপর সেখান থেকে ভেঙে গিয়ে
N2O করে প্লাস H2O করে। তারপরে কি একটা স্টেপ আগে করে নিলে কি হবে, ধীরে ধীরে একটু যতটুকু তৈরি হবে ধীরে ধীরে N2O তৈরি হবে। সেই N2O তৈরি হলে আমরা কি করতে পারি না, সেটা আমরা সংগ্রহ করতে পারি খুব ভালোভাবে। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, এই যে বেইরুটে যেটা হলো এক্সপ্লোশন হচ্ছে N2O জন্য হচ্ছে। কেন কি দেখো, হট কন্ডিশনে N2O ভেঙে গিয়ে তৈরি করে নাইট্রোজেন প্লাস জায়মান অক্সিজেন। এই জায়মান অক্সিজেনটা তার হচ্ছে গিয়ে অক্সিডাইজিং পাওয়ারটা খুব বেশি, এবং অক্সিজেনের চেয়েও এরা আরো ভয়ঙ্কর ভাবে জ্বলতে সাহায্য করে, যার জন্য এরা খুব ভালো এক্সপ্লোসিভ হিসেবে ইউজড হয়। মানে মেনলি এটা হট কন্ডিশনে ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার হচ্ছে জায়মান অক্সিজেন করে, সেটা জ্বলতে বেশি পরিমাণে সাহায্য করে। দিয়ে বলছে তাহলে N2O এর মধ্যে জ্বলন্ত শলাকা প্রবেশ করালে কি হবে, শলাকাটা হচ্ছে প্রবলভাবে জ্বলবে। তাহলে অক্সিজেন পূর্ণ গ্যাস জারের মধ্যেও যদি আমি জ্বলন্ত শলাকা প্রবেশ করাই তাহলে সে কি হবে, সেও জ্বলতে শুরু করবে। প্রশ্ন হচ্ছে তাহলে N2O আর অক্সিজেন দুজনকে আমি পার্থক্য করবো কিভাবে? না, আমি এক কাজ করব, দুজনের মধ্যেই আমি NO গ্যাস দিয়ে দেবো। N2ওর সঙ্গে NO গ্যাস মেশালে নো রিয়াকশন, কিন্তু NOর সঙ্গে অক্সিজেন মেশালে তৈরি করবে নাইট্রোজেন ডাইঅক্সাইড। এটা হচ্ছে ব্রাউন বাদামি, এটা যে বাদামি ধোঁয়া বার করবে, তখন আমি বুঝে যাবো এটা ছিল কি না, এটা ছিল অক্সিজেন। তাহলে এইভাবে আমরা দুজনকে কি করতে পারি, আমরা পার্থক্য করতে পারি। অবশ্য প্রশ্ন আছে, হট কন্ডিশনে কেন N2O তীব্র জারক? কারণ ওই যে হট কন্ডিশনে ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন তৈরি করে কি করে জারিত করে। যেমন ধরো আমি বলছি তপ্ত কপার, এটা তপ্ত কপারের উপর দিয়ে N2O চালনা করলাম, তাহলে কি হবে, CuO হবে প্লাস N2। তাহলে এখানে 0 থেকে এখানে কত +2, এখানে +1 থেকে এখানে 0, তাহলে জারিত হয়েছে, তার মানে কি বিজারক, বিজারিত হয়েছে, তার মানে কি জারক হিসেবে কাজ করছে। তাহলে এই রিঅ্যাকশন দিয়েও আমি দেখাতে পারি যে N2O হচ্ছে কি একটা জারক। N2O একটা ঘটনা মনে রাখতে হবে, N2O সরলরৈখিক অণু হওয়া সত্ত্বেও কিন্তু এর ডাইপোল মোমেন্ট আছে। যেমন CO2 হচ্ছে সরলরৈখিক অণু, এর ডাইপোল মোমেন্ট নেই, কিন্তু N2O ডাইপোল মোমেন্ট আছে। তার কারণটা হলো না, এর যদি রেজোনেটিং স্ট্রাকচার দেখা হয় তাহলে দেখা যাবে যে এখানটা প্লাস পাচ্ছে, এখানটা মাইনাস পাচ্ছে। তাহলে দুজন প্লাসটা হচ্ছে একটা দিকে রয়েছে, মাইনাস একদিকে রয়েছে, অর্থাৎ দুটো মেরু তৈরি হচ্ছে সরলরৈখিক হলেও, যার জন্য এটা সরলরৈখিক অণু হওয়া সত্ত্বেও এর ডাইপোল মোমেন্ট রয়েছে। এরপর হচ্ছে NO নাইট্রিক অক্সাইড। প্রথম প্রশ্ন, NO যখন গ্যাসীয় অবস্থায় থাকে এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক। গ্যাসীয় অবস্থায় প্যারাম্যাগনেটিক কেন? প্যারাম্যাগনেটিক কাকে বলে? প্যারাম্যাগনেটিক হচ্ছে গিয়ে সেই অণুটার ভেতরে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। তুমি জানো ইলেকট্রন তার নিজের অক্ষ বরাবর স্পিন করে, তাহলে অক্ষ বরাবর স্পিন করলে তাহলে ইলেকট্রন ঘুরলে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যার জন্যই হচ্ছে গিয়ে তারা প্যারাম্যাগনেটিক হবে। তা NOর গঠনে আমি দেখাবো যখন ওরা গ্যাসীয় অবস্থায় একক অনুরূপে থাকবে। এখানে একটা প্রশ্ন আছে, এটা কিন্তু গ্যাসীয় অবস্থায় যখন একক অনুরূপে থাকবে তখন নাইট্রোজেনের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকে, আর এই অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য এরা হবে প্যারাম্যাগনেটিক। তার মানে তার ক্ষেত্রে গঠনটা কেমন দেখায়? গঠনটা দেখায় আমি এরকম, এইটা গঠন। তাহলে এই যে অযুগ্ম ইলেকট্রনটা, এই অযুগ্ম ইলেকট্রনের জন্যই কিন্তু এরা কি হবে, প্যারাম্যাগনেটিক। তার সঙ্গে আরেকটা প্রশ্ন আসে, NO যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কেন করে এবং এক্সাম্পল দিয়ে দেখাতে হয়। কেন করার মেন কারণটা হচ্ছে যে এর গঠনে দেখতে পাচ্ছ একটা অযুগ্ম ইলেকট্রন রয়েছে। এই অযুগ্ম ইলেকট্রন থাকার জন্য একক ইলেকট্রন বিশিষ্ট কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, দিয়ে যুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যেমন ধরো নাইট্রিক অক্সাইড গ্যাস, এর সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া করাও তাহলে কি তৈরি করবে, নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করবে। তাহলে এর সঙ্গে যুক্ত হয়ে যুত বিক্রিয়া কি তৈরি করছে, এটা ধরো সূর্যালোকের উপস্থিতিতে নাইট্রোসিল ক্লোরাইড তৈরি করবে, তাহলে যুত বিক্রিয়া। তাহলে এর জন্য এই অযুগ্ম ইলেকট্রনের জন্য যুত বিক্রিয়া অংশগ্রহণ করেছে। তারপর বলছে NO, এই NOটা তরল অবস্থায় কিন্তু ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে অযুগ্ম ইলেকট্রন থাকবে না, সব ইলেকট্রন গুলো পেয়ার্ড আপ হয়ে যাবে, পেয়ার্ড আপ হয়ে গিয়ে তারা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে।
দেখো কেমন না, যখন আণবিক মানে তোমার যে তরল অবস্থায় থাকবে তখন দুটো অণু, এই যে দুটো অণু কাছাকাছি আসলে, এই যে নাইট্রোজেনের মাথায় যে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তাহলে আর একটা অণুর ক্ষেত্রেও নাইট্রোজেন এখানে অযুগ্ম ইলেকট্রন রয়েছে, তখন এই দুজনে যুক্ত হয়ে যাচ্ছে। যখনই যুক্ত হয়ে যাচ্ছে তখন কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে না, আর আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে না বলে এরা তখন কি হয়ে যাচ্ছে, ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে। NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড। এখন এই নাইট্রোজেন ডাইঅক্সাইড সম্পর্কে একটা কথা বলি, বলছি যখন এরা তরল অবস্থায় থাকবে তখন এরা প্যারাম্যাগনেটিক, সরি গ্যাসীয় অবস্থায় থাকবে তখন প্যারাম্যাগনেটিক, যখন তরল হয়ে যাবে তখন হচ্ছে ডায়াম্যাগনেটিক। কেন? তাহলে আগে এর অণুর গঠনটাকে দেখতে হবে। এর অণুর গঠনটা হচ্ছে এইরকম, মানে সেন্ট্রাল অ্যাটমটা sp2 হাইব্রিডাইজড এবং দেখা যাচ্ছে নাইট্রোজেনের মাথায় একটা অযুগ্ম ইলেকট্রন রয়ে গেছে। কারণ কি না, নাইট্রোজেনের কটা 5টা ইলেকট্রন, তো এখানে একটা দুটো আর এই দুটো দিয়ে অসমযোজী বন্ধন তৈরি করে, তাহলে 4টে হলো, আর এই অযুগ্ম ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে এই অযুগ্ম ইলেকট্রন পড়ে থাকার জন্যই এ হচ্ছে কি প্যারাম্যাগনেটিক। তাহলে গ্যাসীয় অবস্থায় যখন একক রূপে থাকবে তখন এটা প্যারাম্যাগনেটিক, কিন্তু যখন তরল হয়ে যাবে তখন দুটো অণু কাছাকাছি আসলে, দুটো অণু কাছাকাছি এসে কি হবে, এই অযুগ্ম ইলেকট্রন দুটো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করবে, যুক্ত হয়ে গেল। এবং খেয়াল করে দেখো এর মধ্যে কোথাও কোনো অযুগ্ম ইলেকট্রন রইল না, আর অযুগ্ম ইলেকট্রন না থাকার জন্য এরা কি বের হচ্ছে, ডায়াম্যাগনেটিক। হলো। আরেকটা প্রশ্ন আসে, NO2 যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন হচ্ছে কি বাদামি বর্ণ, কিন্তু যখন তরল হয়ে যায় তখন বর্ণহীন। কেন? যখন গ্যাসীয় অবস্থায় থাকবে তখন একক রূপে থাকবে NO2, কিন্তু যখন তরল হয়ে যাবে তখন হচ্ছে ডাইমার তৈরি করবে। এই ডাইমারটা হচ্ছে N2O4, ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইড, N2O4 ডাই নাইট্রোজেন টেট্রাক্সাইড, এটা হচ্ছে গিয়ে তোমার বর্ণহীন তরল। এরপরে বলছে NO2 কে বলা হচ্ছে মিশ্র অ্যাসিড অ্যানাইডাইড। মিশ্র অ্যাসিড অ্যানাইডাইড কেন? অ্যানাইডাইড কাকে বলে না, কারোর থেকে জলটা বার করে নিলে যেটা পড়ে থাকে, ধরো আমি বলছি SO3 এর মধ্যে জল দিলে H2SO4 হয়, আবার H2SO4 থেকে জলটা যদি বার করে নেয় তাহলে SO3 হচ্ছে। তাহলে SO3 কে আমি কি বলবো, SO3 কে আমি বলবো যে ও হচ্ছে গিয়ে H2SO4 এর অ্যানহাইড্রাইড। ঠিক তেমনি NO2 হচ্ছে গিয়ে দুটো অ্যাসিডের অ্যানাইড্রাইড, মানে NO2 থেকে আমি যদি জল দিয়ে দিই, জল দিলে কিন্তু দুটো অ্যাসিড তৈরি করবে। কিরকম, ধরো NO2 তার সঙ্গে আমি যদি জল দিয়ে দিই তাহলে তৈরি করবে HNO3 প্লাস HNO2। তাহলে এটা নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রাস অ্যাসিড, তাহলে এই দুটো অ্যাসিডের অ্যাসিড তৈরি করলো NO2, যার জন্য এটাকে বলা হচ্ছে NO2 কে বলা হচ্ছে মিক্সড অ্যাসিড অ্যানাইডাইড বা মিশ্র অ্যাসিড অ্যানাইড্রাইড। N2O3, এই N2O3 কে একটা জিনিস তোমাকে একটু বুঝতে হবে, ওই 60% HNO3 সঙ্গে 60% HNO3 এর সঙ্গে আর্সেনিয়াস অক্সাইড বা স্টার্চ মিশিয়ে যখন পাতন করব, পাতন করার পর যেটা তৈরি হবে সেটাকে বলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। এই ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের মধ্যে অ্যাকচুয়ালি তৈরি হয় N2O3 ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এখন একে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কেন বলা হয় না, এখানে যে তরলটা পেলাম সেই তরলের উপর থেকে একটা হালকা ধোঁয়া বেরোয়। কেন ধোঁয়া বেরোয় না, N2O3 যেটা সেটা ভেঙে গিয়ে করে NO প্লাস NO2। এই NO প্লাস NO2 এইটা বেরোনো, এই NO2 ধোঁয়াটা বেরোনোর জন্য একে বলা হচ্ছে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড। তাহলে মেনলি ওখানে হালকা নীল বর্ণের যে তরলটা তৈরি হয় তার মধ্যে মূলত থাকে কোনটা, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। এরপর রয়েছে N2O5 ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড, অর্থাৎ N2O5। এই N2O5 এর প্রথম কথা বলছি গঠনটা আমাকে দেখাতে হবে। আমি গঠনটা দেখো কিরকম দেখাচ্ছি না, এখানে N এখানে N, দুটো অযুগ্ম ইলেকট্রন ছিল, এখানেও এখানে অযুগ্ম ইলেকট্রন ছিল, এই মধ্যখানে অক্সিজেন ঢুকে গেছে, সেই মধ্যখানে যে অক্সিজেন দুটো ঢুকে গেছে তারা এর সঙ্গে এইভাবে যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে যৌগটা তৈরি হলো দ্যাট ইজ N2O5 বা ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড, এই জিনিসটা তৈরি হয়ে গেল, ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড তৈরি হয়ে গেল। এখন এটাকে বলা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। কেন কি না, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে
তীব্র জলাকর্ষী পদার্থ P2O5 এর যদি বিক্রিয়া করানো হয় তাহলে এখান থেকে কি বেরোয়, এখান থেকে হচ্ছে গিয়ে জল বেরিয়ে যায়, দিয়ে এটা তৈরি হয়। যেমন ধরো HNO3 তার সঙ্গে P2O5 রিঅ্যাকশন করলে তৈরি হবে মেটাফসফরিক অ্যাসিড প্লাস M2O5, ডাইনাইট্রোজেন পেন্টাক্সাইড তৈরি হয়েছে। এইটা হচ্ছে কি তোমার প্রসেস। এবার দেখো নাইট্রোজেনের অক্সি অ্যাসিড, নাইট্রোজেন অক্সি অ্যাসিড কে কে আছে না HNO2 আছে আর হচ্ছে গিয়ে HNO3 আছে। এটা নাইট্রাস অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি এর দুটো প্রপার্টি আছে, এর জারণ ধর্ম বিজারণ ধর্ম দুই আছে। প্রশ্ন হচ্ছে কেন না, আমি যদি খেয়াল করে দেখো নাইট্রোজেন এর সর্বোচ্চ জারণ সংখ্যা এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কত হতে পারে। দেখো সর্বোচ্চ জারণ সংখ্যা মানে তার ইলেকট্রন বিন্যাসে বাইরে কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে তার যদি সবকটা বেরিয়ে চলে যায় তার প্লাস হবে তার সর্বোচ্চ জারণ সংখ্যা, আর যতগুলো নিলে 8টা হবে তার মাইনাসটা হবে তার সর্বনিম্ন। নাইট্রোজেনে কত 2 + 5, তাহলে its valence electron is number 5, so it can release maximum of 5 electrons, so it can achieve maximum oxidation state +5. Again it can gain 3 electrons to achieve the 8 electrons in its outermost shell, so its minimum oxidation number will be -3. তাহলে মিনিমাম -3, ম্যাক্সিমাম +5. But in case of HNO2, the oxidation number that is +3. তাহলে HNO2 তে হচ্ছে গিয়ে নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +3। তাহলে এ কি করতে পারে, এ এখানে উঠতে পারে উপরে, যখন উঠবে তখন কি হবে, তখন নিজে অক্সিডাইজড হবে, নিজে জারিত হবে, আর নিজে জারিত হলে কি হিসেবে কাজ করবে, সে বিজারক হিসেবে কাজ করবে। আবার কি করে না কোনো সময় এখান থেকে নিচে নামতে পারে, তা যখন নিচে নামবে তখন কি হবে, তখন সে বিজারিত হবে, আর যখন বিজারিত হবে তখন কি হবে, জারক হিসেবে কাজ করবে। ফর এক্সাম্পল আমি যদি এই HNO2 কে যদি রাখি HNO3 + 2NO + H2, রাইট? খেয়াল করে দেখো এখানে হচ্ছে গিয়ে কত, এখানে হচ্ছে গিয়ে +3, এখানে কত +5, এখানে কত +2। তাহলে যখন এখান থেকে এখানে যাবে তখন কি হবে, সে অক্সিডাইজড হবে, তার মানে বিজারক হিসেবে কাজ করবে। আর যখন এখান থেকে এখানে যাবে তখন কি হবে, নিজে বিজারিত হচ্ছে, জারক হিসেবে কাজ করছে। তাই এই প্রশ্নটা আমি, এই রিঅ্যাকশনটা আমি এখানে ধরার মূল কারণটা হলো এইটা, যে HNO2 যখন আমি তৈরি করি সেটা তৈরি করার নিয়মটা হচ্ছে NaNO2 plus dilute HCl at 0 to 5 degree centigrade. কেন 0 to 5 degree centigrade? কারণ HNO2 হচ্ছে অত্যন্ত দুঃস্থিত যৌগ, সে ভেঙে গিয়ে তৈরি করে নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অক্সাইড। আমি একটা রিঅ্যাকশন চুজ করব যেটা দিয়ে অনেকগুলোকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে জারক বিজারকটা ব্যাখ্যা করতে পারলাম, তার সঙ্গে কেন টেম্পারেচারটা কম রাখা হয় সেটাও আমি ব্যাখ্যা করতে পারলাম, যার জন্য এই রিঅ্যাকশনটাকে আমি চুজ করলাম। তাহলে এখানে তৈরি হবে HNO2 plus NaCl। এরপরে দেখো HNO3 সর্বদা জারক হিসেবে আচরণ করে। কেন আচরণ করে? কারণ ওই যে বললাম যে নাইট্রোজেনের ম্যাক্সিমাম জারণ সংখ্যা কত +5, আর HNO3 তে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত আছে +5। সুতরাং ওই +5 যেটা সর্বোচ্চ জারণ স্তরে রয়েছে সেখান থেকে তো আর উপরে যেতে পারে না, আর যেহেতু আর উপরে যেতে পারে না তার মানে নিজে আর জারিত হতে পারে না, সর্বদাই +5 থেকে কোথায় আসতে পারে, নিচে আসতে পারে, অর্থাৎ কি বিজারিত হতে পারে। আর যারা বিজারিত হতে পারে, যখন বিজারিত হবে তখন সে কে হিসেবে কাজ করবে, জারক হিসেবে কাজ করবে, যার জন্য HNO3 সর্বদা জারক হিসেবে কাজ করে। যেমন একটা এক্সাম্পল হলো C+4HNO3, তবে CO2 plus 4NO2 plus 2H2। খেয়াল করে দেখো এখানে 0 থেকে এখানে +4, এই +5 থেকে এখানে হচ্ছে +4, তাহলে কি হবে, এ দেখো এখান থেকে এখানে গেছে, তার মানে এটা বিজারণ, সো এটা হচ্ছে জারক।
এবং যে ঘন HNO3 কে দেখবে কালো বোতলে রাখা হয়। প্রশ্ন হচ্ছে কেন? বলছে ঘন HNO3 সে হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে কি করে না ভেঙে গিয়ে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস H2O প্লাস O2। হলো? তাহলে সূর্যালোকটাকে প্রোটেক্ট করতে হবে, তার জন্য কি কালো বোতল ইউজ করতে হবে। আবার দেখো যে HNO3 ঘন HNO3 বর্ণহীন তরল, কিন্তু যখন তুমি রাখলে তুমি দেখছো দীর্ঘদিন রেখেছো তো আছে তুমি বার করলে দেখলে এটা হালকা হলুদ বর্ণ হয়ে গেছে। কেন না বলছে দীর্ঘদিন রাখার সময় সূর্যালোকের কিছুটা পেলেও এটা বাদামি বর্ণ, তো সে সমগ্র অ্যাসিডটার মধ্যে ওরা কি রয়েছে মিশে রয়েছে, সমগ্র অ্যাসিডের মধ্যে মিশে থেকে দ্রবণটা কি তৈরি করেছে বাদামি করেছে। তুমি যে বাদামি রংটাকে আমার সরাতে পারবো না? হ্যাঁ পারবো। কিরকম না একটা কাচের নল নিয়ে আমি যদি ওর মধ্যে ফু দিই মানে কার্বন ডাইঅক্সাইড পাঠাই, তাহলে যেটা NO2 দ্রবীভূত ছিল সেটা বেরিয়ে গেল, তো দ্রবণটা কি গেল স্বচ্ছ হয়ে গেল। এবার দেখো হয়তো তোমাকে বলবে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে প্রমাণ করে। ধরো অ্যাসিড মাত্রই কি করে না ধাতু থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, কিন্তু কোনো রিয়াকশনে তুমি দেখবে না যে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে হাইড্রোজেন তৈরি করতে। কেন না হাইড্রোজেন তৈরি হয় না এমনটা নয়, কিন্তু হাইড্রোজেন বিজারক আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে গিয়ে জারক। এই জারক কি করবে হাইড্রোজেনকে জারিত করে দিয়ে জলে পরিণত করে দেয়, যার জন্যে কোনো ধাতু থেকে হাইড্রোজেন প্রতিস্থাপন করতে পারে না। তাহলে বুঝবো কি করে যে নাইট্রিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে? তার একটাই রিয়াকশন আছে, ম্যাগনেসিয়ামের সঙ্গে অতি লঘু শীতল HNO3 যদি বিক্রিয়া করা হয় তাহলে তৈরি করা হয় ম্যাগনেসিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন। এন্ড প্রশ্ন হচ্ছে তাহলে তুমি বলবে যে কেন এখানে জারণ করলো না? এখানে জারণ করতে পারলো না তার কারণ হলো ওভার ভোল্টেজের জন্য এখানে হাইড্রোজেনটা জারিত হলো না, যার জন্যই তোমায় প্রমাণ করতে পারলে যে HNO3 মধ্যে হাইড্রোজেন আছে। আবার ধরো HNO3 মধ্যে নাইট্রোজেন আছে, কি করবে না তপ্ত কপার, এটা হচ্ছে এর বাষ্প, প্রায় 500 ডিগ্রি সেন্টিগ্রেডে কপার শিলার উপর দিয়ে পাঠালে কি হবে 5CuO প্লাস N2 প্লাস H2O। তাহলে এখান থেকে এই বিক্রিয়া থেকে প্রমাণ করতে পারবো যে এর মধ্যে নাইট্রোজেন আছে। আর অক্সিজেনটা কি না তপ্ত ঝামা পাতার উপর যদি আমি ফেলি তাহলে এখান থেকে বেরোবে কে 4NO2 প্লাস 2H2O প্লাস O2। যে টোটাল মিক্সচারটাকে আমি একটা ইউ আকৃতির নলের মধ্যে দিয়ে যেটাকে আমি রেখেছি ফ্রিজিং মিক্সচারের মধ্যে তার মধ্যে পাঠালে NO2টা লিকুইড হয়ে যাবে, অক্সিজেন গ্যাস বেরিয়ে আসবে, তাকে প্রমাণ করে দেবো ওটা হচ্ছে অক্সিজেন। এবার দেখো অ্যাকোয়ারিজিয়া HNO3 সম্পর্কে একটা কথা বলে দিই, একে আগে বলা হতো অ্যাকোয়াফর্টিস, গ্রিক ভাষায় অ্যাকোয়াফর্টিস মানে তেজি জল। কি করে তৈরি করা হয়েছিল না হীরাকস, গ্রিক ভাষায় হীরাকসের সঙ্গে চিলি সল্টপিটার এটা মিশিয়ে পাতন করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে HNO3। তো এর মধ্যে কিছু ধাতু রেখেছিল, ধাতুটা আস্তে আস্তে ক্ষয়ে গেছিল, তার জন্য এটাকে বলেছিল মানে কালারলেস ওয়াটার লাইক, তো যার জন্য বলেছিল জল, কিন্তু যেহেতু ধাতুগুলোকেও ডিজলভ করে দিচ্ছিল যার জন্য একে বলা হচ্ছিল তেজি জল। এইবার দেখো বলছে অম্লরাজ কি বলে 3 আয়তন ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন ঘন নাইট্রিক অ্যাসিডের মিক্সচারকে বলা হচ্ছে তোমার অম্লরাজ। যেমন ধরো কি কি তৈরি করে, ওরা তৈরি করে নাইট্রোসিল ক্লোরাইড প্লাস জায়মান ক্লোরিন প্লাস H2O, রাইট? এই জায়মান ক্লোরিনের জন্য কিন্তু যে ওই বড় ধাতুগুলো যেমন হচ্ছে গিয়ে গোল্ড প্লাটিনাম এরা দ্রবীভূত হয়, যদিও সিলভার বড় ধাতু কিন্তু সিলভারটা দ্রবীভূত হয় না, কারণ সিলভার জায়মান ক্লোরিনের সঙ্গে অদ্রাব্য সিলভার ক্লোরাইডের আস্তরণ ফেলে দেয়, যার জন্য সিলভার কমপ্লিটলি এর মধ্যে ডিজলভ হয় না, কিন্তু বাকিগুলো হয়। যেমন ধরো গোল্ড Au প্লাস HCl প্লাস Cl
তৈরি করবে ক্লোরোরিক অ্যাসিড। ক্লোরোরিক অ্যাসিড অ্যাসিড ক্লোরোরিক অ্যাসিড সলিউবল এটা। আর যদি প্লাটিনাম ইউজ করা হয় H2PtCl6 ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এটা হচ্ছে গিয়ে তোমার কি হয় ডিসলভ হয়ে যায় ক্লোরোপ্লাটিনিক অ্যাসিড। এটা হচ্ছে ক্লোরোরিক অ্যাসিড। এইভাবে তোমার হচ্ছে গিয়ে ওরা এদেরকে ডিসলভ করে দেয়। এইবার তোমাকে আসতে হবে কোথায় না ফসফরাস। ফসফরাস 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 কি না, ফসফরাস হচ্ছে গিয়ে সাধারণ সংকেত হচ্ছে গিয়ে P4। ফসফরাসের অ্যালোট্রপ আছে। অ্যালোট্রপ মানে কি রূপভেদ আছে। কে কে লাল ফসফরাস, সাদা ফসফরাস এবং মাঝে মাঝে কালো ফসফরাসও পাওয়া যায়। তা মেইনলি পাওয়া যায় লাল ফসফরাস আর সাদা ফসফরাস। প্রথম কথা আমার যেটা বলার দরকার সেটা হচ্ছে সাদা ফসফরাস তাকে জলের নিচেই রাখতে হয়, জলের নিচে রাখতে হয়। বা কোশ্চেনটা হচ্ছে খোলা বাতাসে রাখা যায় না। কেন না, দেখো ফসফরাস, সাদা ফসফরাসের একটা অণু 4টে পরমাণু দিয়ে তৈরি। এই 4টে পরমাণু একটা চতুস্তলকের 4টে কৌণিক বিন্দুতে থাকে এবং এদের বন্ধন কোণের মান হচ্ছে গিয়ে হওয়া উচিত ছিল 90 ডিগ্রি, হওয়া উচিত ছিল 90 ডিগ্রি, তার পরিবর্তে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কি হলো না, একটা চতুস্তলকে 4টে কৌণিক বিন্দুতে 4টে পি পরমাণু বর্তমান। তাহলে এই প্রত্যেকটা পিপিপি বন্ধন কোণ হচ্ছে 90 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু হয় কত 60 ডিগ্রি। তার মানে এই যে চতুস্তলকটা, এই চতুস্তলকটা কি বিষম চতুস্তলক। তার মানে কি বিষম চতুস্তলক হচ্ছে মানে এদের বন্ধন কোণটা কি 30 ডিগ্রি পিরিয়ডে আছে। বন্ধন কোণ 30 ডিগ্রি পিরিয়ডে আছে। তাহলে বাহ্যিক পিরিয়ডে আছে, তাহলে বাহ্যিক চাপটাই রয়েছে। তাহলে আমি জলের থেকে এটা ভারী, তাহলে জলের নিচে রাখলে জলের সঙ্গে রিয়াকশন করে না, তাহলে জলটাকে চাপ দিয়ে রেখে দিয়েছে। খোলা বাতাসে রেখে দিলে কি হবে না, বন্ধন গুলো বিচ্ছিন্ন হয়ে যায়, বন্ধন ছিন্ন হয়ে গিয়ে পরমাণুতে পরিণত হবে। আর পরমাণুগুলো কি হবে, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে P2O5 হয়ে ধোঁয়া, সাদা ধোঁয়া তৈরি করে বেরিয়ে চলে যাবে। আর যার জন্যই তো সাদা ফসফরাসকে ওই যুদ্ধক্ষেত্রে ধূম্র জাল, ধোঁয়া জাল তৈরি করতে আমাকে সাদা ফসফরাস ইউজড হয়, যে শত্রুর চোখে ধুলো দিয়ে লুকিয়ে পড়ার জন্য। তা এই কারণেই হচ্ছে সাদা ফসফরাস হচ্ছে অত্যন্ত সক্রিয়। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, সাদা ফসফরাস এর একটা মানে মারাত্মক রোগ ঘটায়। রোগটার নাম হচ্ছে ফসিজ। তাহলে ফসিজটা কি? ফসিজ হচ্ছে যে সাদা ফসফরাস দিয়ে কাজ করলে দীর্ঘদিন ধরে প্রশ্বাসের সঙ্গে সাদা ফসফরাস যদি আমার শরীরে প্রবেশ করে তাহলে কি হবে না, এই সাদা ফসফরাস সাদা এ কি করবে, শরীরে প্রবেশ করে আমার চোয়ালের হাড় ক্ষয়িয়ে দেবে। তাহলে প্রশ্বাসের সঙ্গে প্রবেশ করে চোয়ালের হাড় ক্ষয়িয়ে দেয়। এই রোগটার নাম দেওয়া হয়েছে কি ফসিজ। রোগটাকে বলা হচ্ছে ফসিজ। আর একটা কথা মনে রাখবে, সাদা ফসফরাস অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই যদি হাতে লাগে একটা ঘা তৈরি করে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সাদা ফসফরাস যদি হাতে লাগে তাহলে ধোবে কি করে, পরিষ্কারটা করবে কি করে? পরিষ্কার না করলে তো ঘা তৈরি করে ফেলবে। এটা একটা প্রশ্ন। তার সঙ্গে 2 in 1 মানে আরেকটা প্রশ্নের একই উত্তর করবে। দেখাও সাদা ফসফরাস বিজারক। দেখাও সাদা ফসফরাস বিজারক। কেমন না, P4 প্লাস 10CuSO4 প্লাস 16H2O তৈরি করছে 4H3PO4 প্লাস 10H2SO4 প্লাস 10Cu, রাইট? তাহলে 0 থেকে কত +5 আর +2 থেকে 0। তাহলে কি ঘটেছে, এর জারণ ঘটেছে। তাহলে কি বিজারক। তাহলে এটা উত্তর দেওয়া যেতে পারে। এবার দেখো সাদা ফসফরাসের সঙ্গে ঘন HNO3 বিক্রিয়া কি ঘটে। সাদা ফসফরাসের সঙ্গে P4 প্লাস 10HNO3 এর সঙ্গে রিয়াকশন করলে তৈরি হয়, প্লাস জল তো থাকবেই। সাদা ফসফরাস মানে জল নিয়ে তো কারবার করতে হয়, জলটা নিয়ে, জল সহ।
তাহলে 4H3PO4 প্লাস 5NO প্লাস 5NO2, রাইট? দেখো কতগুলো জল লাগবে? 16 পাচ্ছে। এবার দেখো এখানে 0 থেকে এখানে কত প্লাস 5 হয়েছে, প্লাস 5 থেকে এখানে প্লাস 4 বা হচ্ছে কি সরি প্লাস 2, এখানে হচ্ছে প্লাস 4। তাহলে সাদা ফসফরাস এখানে বিজয়ক হিসেবে কাজ করছে, সেটাও দেখানো যেতে পারে। এরপরে দেখো সাদা ফসফরাসের সঙ্গে ঘন কস্টিক সোডার বিক্রিয়ায় কি ঘটে না, P4 প্লাস 3NaOH প্লাস 3H2 সমান PH3 প্লাস 3NaH2PO2, রাইট? তাহলে PH3 প্লাস 3NaH2PO2 এখানে কত 0 থেকে এখানে -3 আর এখানে কত +1। মজার ব্যাপার হচ্ছে দেখো একই মৌল একবার বিজারিত হয়েছে আর একবার কি হয়েছে জারিত হয়েছে। তাহলে একই মৌল একবার জারিত হচ্ছে একবার বিজারিত হচ্ছে, তাহলে সেই রিঅ্যাকশনটাকে কি বলা হচ্ছে? ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বা অসামঞ্জস্য বিক্রিয়া, এটা বলা যেতে পারে। এবার দেখো লাল ফসফরাস। লাল ফসফরাস লাল ফসফরাস হচ্ছে গিয়ে এগুলো কি হয় না, আমাদের দেশলাইয়ের সাইডে যেখানে কাঠিটা ঘষা হয় সেখানে লাল ফসফরাস থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে সাদা ফসফরাস তো সক্রিয়, অথচ আমরা লাল ফসফরাস কেরকম খোলা বাতাসে রেখে দিই কেন? বলছে লাল ফসফরাস অতটা সক্রিয় না, তার কারণটা হচ্ছে লাল ফসফরাসও বিষম চতুস্থলকগুলো থাকে। এই বিষম চতুস্থলকগুলো কি করে না, পরপর পিপি এই সমযোজী বন্ধন দ্বারা এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়। পিপি সমযোজী বন্ধন দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল তৈরি করে। তার মানে একক অনুরূপে এরা থাকে না, যার জন্য এরা কি এরা একক অনুরূপে যেহেতু থাকে না, যার জন্য এদের সক্রিয়তাটা কম। একটা প্রশ্ন একটু খেয়াল করবে যে PCl5 বলছে PCl5 এই যে অণুটার গঠন, এই অণুটার গঠনে সবকটা মানে PCl বন্ধন সমান আবহাওয়ায় থাকে না। ব্যাখ্যা করতে হবে কিরকম। দেখো বলছে PCl5 এর যদি গঠনটা দেখি তাহলে মোড অফ হাইব্রিডাইজেশন কি sp3d sp3d ট্রাইগোনাল বাইপিরামিডাল। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিডাল বললে খেয়াল করে দেখো যে বিষুব বরাবর 3টে ক্লোরিন একসঙ্গে রয়েছে সমতলে, আর উপরে একটা আছে নিচে একটা আছে। তাহলে খেয়াল করে দেখো এই যে ক্লোরিন দুটোর মধ্যে বন্ধন কোণ কত 120 ডিগ্রি, আবার এই ক্লোরিন দুটোর মধ্যে বন্ধন কোণ কত 90 ডিগ্রি। তাহলে এই 3টে ক্লোরিন ওরা একটা বিকর্ষণ বলের আবহাওয়ায় আছে, আর এই দুটো ক্লোরিন কি আর একটা ধরনের বিকর্ষণ বলের আবহাওয়ায় রয়েছে, যার জন্যই বলা হচ্ছে PCl5 এর সবকটা তোমার হচ্ছে গিয়ে বন্ধনগুলো সমান ধরনের নয়। এবার দেখো সাদা ফসফরাস আর লাল ফসফরাস এদের মধ্যে প্রশ্নটা কেমন করে আসতে পারে। বলছে লাল ফসফরাস আর সাদা ফসফরাসের মধ্যে পার্থক্য করবে কিভাবে, খুব ইন্টারেস্টিং। বা যদি লাল ফসফরাসের সঙ্গে কিছুটা সাদা ফসফরাস মিশে থাকে তাহলে সেই সাদা ফসফরাসকে কি করে দূর করবে, মানে যে সাদা ফসফরাসটা মিশে আসে সেটা হচ্ছে অশুদ্ধি, তা লাল ফসফরাস থেকে অশুদ্ধি হিসেবে সাদা ফসফরাস কি করে দূর করবে, এটা যেমন হবে তার সঙ্গে তাহলে সেই রিঅ্যাকশনের পার্থক্যটাও করা যাবে। তার মানেটা কি বলছে, আমি যদি ওই লাল ফসফরাস সাদা ফসফরাসের সঙ্গে যদি ঘন কস্টিক সোডা মিশিয়ে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে না, সাদা ফসফরাসটা ফসফিনে রূপান্তরিত হবে আর ফসফিনে রূপান্তরিত হবে এবং সোডিয়াম হাইপোফসফেট হবে। তাহলে সাদা ফসফরাস থেকে রিমুভ হয়ে গেল। তাহলে কি লাল ফসফরাস এই রিঅ্যাকশনটা দেয় না, তাহলে এটা দিয়েও পার্থক্য করা যেতে পারে। আরেকটা রিঅ্যাকশন শোনো, বলছে লাল ফসফরাস এবং ব্রোমিনের মিশ্রণে ফোঁটা ফোঁটা করে জল যোগ করা হলো, কি ঘটে? তাহলে লাল ফসফরাস ও ব্রোমিন এর মধ্যে জল যোগ করলে কি ঘটে? তাহলে এখানে রিঅ্যাকশনটা এরকম, লাল ফসফরাস প্লাস হচ্ছে Br2
2Pbr3 phosphorus tribromide আর 2p plus 5br2 2Pbr5 pentabromide। যদি জল যোগ করে তাহলে PbR3 plus 3H2 H3PO3 plus 3HBr ফসফরাস অ্যাসিড তৈরি হচ্ছে। আর PbR5 এর সঙ্গে 4H2 তৈরি হবে H3PO4 plus 5H তৈরি হবে। তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি সাদা ফসফরাসের সঙ্গে লাল ফসফরাস ওষুধ দিতে আছে, তাহলে আমাকে যদি বলা হয় লাল ফসফরাস কি করে দূর করবে, না ব্রোমিন যোগ করার পর ফোটা ফোটা করে জল যোগ করে দেবে, তাহলেই লাল ফসফরাসটা রিমুভ হয়ে গেল এই রিয়াকশনটা করে। এইবার লাল ফসফরাস সাদা ফসফরাসের ইন্টার কনভার্সন। লাল ফসফরাস সাদা ফসফরাস একে করবো কি না CO2 ও N2 রাব হয় আয়োডিন অনুঘটকের উপস্থিতিতে হিট। তাহলে CO2 ও N2 রাব হয় আয়োডিন অনুঘটক দিয়ে হিট দিলে সাদা ফসফরাস কিসে হবে, লাল ফসফরাসে পরিণত হবে প্রায় 250 ডিগ্রিতে যদি হিট করা হয়। আর লাল ফসফরাসকে যদি আমি হিট দিই বায়ুর অনুপস্থিতিতে, তাহলে দেখবো যে যদি আমি ঠান্ডা করার মানে বায়ুর অনুপস্থিতিতে লাল ফসফরাসকে হিট করলে যখন ভেপার হয়ে যাবে, তাকে ঠান্ডা করলেই তার হচ্ছে সাদা ফসফরাসে পরিণত হয়ে জল নিচে জমা হবে। তাহলে লাল ফসফরাসকে বায়ুর অনুপস্থিতিতে হিট করে তোমার হচ্ছে সাদা ফসফরাসে কনভার্ট করা যায়। এবার দেখো ফসফিন বলে একটা জিনিস পড়তে হবে, ফসফিন PH3। তাহলে ফসফিন তৈরি রিয়াকশনটা আমি আগেই বলে দিলাম যে সাদা ফসফরাসের সঙ্গে ঘন কস্টিক সোডা মিশিয়ে উত্তপ্ত করলে কি ঘটে, না ফসফিন তৈরি হয়। এখন ফসফিন তৈরি করার সময় কি হয় না, ফ্লাক্স মধ্যস্থ যে পাত্রটাই পড়বে ফ্লাক্স মধ্যস্থ বাতাসটা কোল গ্যাস দিয়ে প্রতিস্থাপিত করা হয়। কেন কোল গ্যাস মানে কি, কার্বন মনোক্সাইড থাকবে, নাইট্রোজেন থাকবে, অন্যান্য অনেক গ্যাস থাকবে, কিন্তু অক্সিজেন থাকবে না। আপত্তিটা কোথায়? আপত্তি হচ্ছে এই ফসফরাসের সঙ্গে NaOH বিক্রিয়া করে PH3 যেমন তৈরি করছে, তার সঙ্গে তৈরি করে P2H4 ফসফরাস ডাইহাইড্রাইড। এই ফসফরাস ডাইহাইড্রাইডটা কি করে, সে যদি ফ্লাক্স মধ্যস্থ বাতাসে যদি অক্সিজেন থাকে, সঙ্গে সঙ্গে P2H4 সে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাকশন করে P2O5 তৈরি করে প্লাস H2। সঙ্গে সঙ্গে কি করে না, ওরা হচ্ছে গিয়ে P2O5 তৈরি করে ফেলে, যার জন্য ফ্লাক্স মধ্যস্থ বাতাস কোল গ্যাস দিয়ে প্রতিস্থাপিত করা হয়। এরপরে প্রশ্ন হচ্ছে ফসফিন বিজারক, এটা দেখাতে হবে। অথবা আমি যদি বলি যে আম্লিক AgNO3 মধ্য দিয়ে PH3 চালনা করলে কি ঘটে, তাহলে আম্লিক AgNO3 তার সঙ্গে আমি দেবো কি ফসফিন দিলে প্রথমে কি তৈরি হয়, এটা 6AgNO3 লাগে, প্রথমে তৈরি করে একটা হলুদ বর্ণের Ag3P.3AgNO3 প্লাস 3HNO3, এটা হলুদ, সিলভার ফসফাইড হলুদ। তারপরে করবে কি না, এই সিলভার ফসফাইড এই যে জুতো যৌগটা হলুদ রঙের জল দ্বারা আদ্র বিশ্লেষিত হবে। আদ্র বিশ্লেষিত কি তৈরি করবে, সে তৈরি করবে H3PO3 আর HNO3। তাহলে Ag3P.3AgNO3 জল দ্বারা আদ্র বিশ্লেষিত হয়ে তৈরি করবে 6Ag প্লাস H3PO3 প্লাস 3HNO3। মানে এই চাক্ষুষ পরিবর্তনগুলো আমি লক্ষ্য করবো। হলুদের পর কি হয়ে গেল, ধূসর হয়ে গেল, এটা ধূসর। তাহলে আমি যদি এটাকে যদি কমপ্লিট করি, তাহলে আমার কি হচ্ছে, কমপ্লিট করলে দেখো এই দুটো কেটে গেলে হবে
মূল রিয়াকশন 6AgNO3 প্লাস PH3 প্লাস 3H2O দ্যাট ইকুয়াল টু হচ্ছে 6Ag প্লাস H3PO3 প্লাস 6HNO3, রাইট? এইবার দেখো, মানে প্রশ্নটা যদি এরকম করি, কি ঘটে সমীকরণ হলে এটা হলুদ তারপরে ধূসর, ভেতরেই ঘটলো। যদি বলি বিজারক দেখাও, তুমি একদম আলটিমেটলি এই রিয়াকশনটা দেখাবে। এখানে কত? পি হচ্ছে -3, এখানে কত? +3। তাহলে -3 থেকে +3 হয়েছে মানে জারিত হয়েছে, জারিত হয়েছে মানে নিজে কি হিসেবে কাজ করছে? বিজারক হিসেবে কাজ করছে। আবার বলা হয় যে যদি আমি আম্লিক কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে যদি ফসফিন চালনা করি তাহলে কি ঘটবে? বলছে চালনা করলে কি তৈরি হবে না, সেটা হচ্ছে গিয়ে প্রথমে কালো রঙের কপার ফসফাইড পড়বে, তারপরে কি হবে সেটা হচ্ছে লাল বর্ণের কপারে পরিণত হবে। ধরো আমি বলছি 6CuSO4, তার সঙ্গে হচ্ছে PH3, আমি যদি দিই তাহলে তৈরি হবে Cu3P2.3CuSO4, এটা হচ্ছে কালো। তার সঙ্গে কি তৈরি হচ্ছে না 3H2SO4। এইবার কি হচ্ছে না, এইটা এবার আর্দ্র বিশ্ববিষ হবে 3U3P2.3CuSO4, জল দিয়ে আর্দ্র বিশ্ববিষিত তৈরি হবে 6Cu প্লাস H3PO3 প্লাস 3H2SO4। তাহলে কি হলো? আলটিমেটলি কি হলো? এটা লাল, তাহলে কালো ছিল তারপরে লাল হয়ে গেল। আমি যদি যোগ করি যে দেখাও PH3 বিজারক, সেটা দেখাতে গেলে 6CuSO4 প্লাস 2PH3 প্লাস 3H2O ইকুয়াল টু 6Cu প্লাস 6H2SO4 প্লাস H3PO3। তাহলে এখানে কপার +2 থেকে এখানে 0, এখানে -3 থেকে এখানে কত? +3। তাহলে এটা দিয়ে আমি দেখাতে পারবো যে ফসফিন বিজারক হিসেবে কাজ করছে। এখন একটা জিনিস মনে রাখতে হবে, হোম সিগন্যাল বা হোমের বাতি না, সমুদ্রে ডুবো পাহাড় আছে যেখানে, সেখানকে সিগন্যাল দেওয়ার জন্য আমরা এগুলো ইউজ করি। কি করি না, টিনের বাক্সের ভেতরে কপার ফসফাইড মানে তোমার হচ্ছে ক্যালসিয়াম ফসফাইড দেওয়া হয়, অ্যাসিটিলিন দেওয়া হয়, দিয়ে সরু সরু ফুটো করে রাখা থাকে। যে এলাকায় ডুবো পাহাড় রয়েছে সেই এলাকায় চারিদিকে ওগুলো ফেলে দেওয়া হয়, দিয়ে ওখানে ফসফিন তৈরি হয়, ফসফরাস ডাইহাইড্রাইড হয়। সেটা কি করে না বাতাসে জলে, আর যেহেতু ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের ফ্লেমে কি কালার দেয়? ব্রিক রেড কালার দেয়, ইটের মতন লাল বর্ণ দেয়। লাল বর্ণ দেওয়ার জন্য কি হবে না, আমরা চিনতে পারবো যে ওই এলাকার রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে ওটাকে এড়িয়ে চলে জাহাজের নাবিকরা। এটাকে বলা হয় হোম সিগন্যাল বা হোমের বাতি। এবার দেখো, ফসফরাসের দুটো অক্সাইডের গঠনটা লিখতে বলে। ধরো আমি বললাম P4O6 আর P4O10, এই দুজনের গঠনটা লিখতে বলে, এবং সেখানে আমি তোমাকে বলবো POP বন্ধন সংখ্যা কত, এই P4O6 এর গঠনটা কিরকম না, খুব ইন্টারেস্টিং। 4টে কোণে 4টে P লিখে দেবো আমি, তারপরে দুটোর মাঝে একটা করে দেব, সব দুটো P এর মধ্যে একটা করে দেব। দেখ, এটা হলো P4O6, তাহলে এটা হলো P4O6। আর P4O10টা কেমন না, এইটারই যখন আমি এর সঙ্গে একটা করে অক্সিজেন অসমযোজী বন্ধনে লাগিয়ে দেবো, তখন হয়ে যাবে P4O10। তাহলে P4O6 এ POP বন্ধন সংখ্যা কত? 1, 2, 3, 4, 5, 6। তাহলে P4O10 এ POP বন্ধন সংখ্যা কত হবে? সেখানে তোমার 6টা হয়ে যাবে।